তিনি এসেছেন তার বাড়ির ইন্স্যুরেন্সের জন্য। তার প্রিন্সিপাল প্রপার্টি এবং দুটি রেন্টেড প্রপার্টি, তিনটি প্রপার্টির একসাথে ইন্স্যুরেন্স ছিল টিডি ইন্স্যুরেন্সের সঙ্গে। তার একটি রেন্টেড প্রপার্টিতে ক্লেম হয়েছে। তিনি যখন ক্লেম করলেন, ইন্স্যুরেন্স কোম্পানি ইন্সপেকশন করতে পাঠিয়েছে এবং তারপরেই তার সব কটি বাড়ির ইন্স্যুরেন্স একসঙ্গে ক্যান্সেল করে দেওয়া হলো। ক্লেমটি এখনো ঝুলে আছে। ভদ্রলোকের প্রশ্ন, আমি তো বাড়িটি ভাড়া দিয়েছি, সেটি টিডিকে জানিয়েছি, তা সত্ত্বেও টিডি আমার ইন্স্যুরেন্স কেন ক্যান্সেল করে দিল? প্রশ্নটি আমারও। যদি আপনি সত্যি সত্যি ডিক্লেয়ার করে থাকেন যে আপনার এই প্রপার্টিটি রেন্টেড দেওয়া আছে, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি কেন ক্যান্সেল করে দেবে? এই বিষয়টি নিয়ে আজ একটু আপনাদের সঙ্গে কথা বলবো। স্বাগত জানাচ্ছি ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে। সঙ্গে আছি আমি সওগাত আলী সাগর। শুরুতে বলে রাখি, ইন্স্যুরেন্স টক ইউটিউব চ্যানেলে আমি সাধারণত কানাডার বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স বিষয়ক তথ্য উপাত্ত তুলে ধরি এবং সেগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকি। একই সঙ্গে কানাডার অর্থনীতির গতি প্রবাহ নিয়েও কথা বলি। আপনারা যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন তারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। যে বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত করেছি সেটি নিয়ে কথা বলি। তিনটি প্রপার্টি যখন তিনি ইন্স্যুরেন্স করেন, তিনটি প্রপার্টি তিনি তার ভাষ্য অনুসারে তিনি জানিয়েছেন যে একটি তার প্রিন্সিপাল প্রপার্টি, অর্থাৎ সেটিতে তিনি থাকেন, বাকি দুটি হচ্ছে রেন্টেড প্রপার্টি, সেখানে টেন্যান্ট থাকে, তিনি ভাড়া দিয়ে রেখেছেন। তা সত্ত্বেও টিডি ইন্স্যুরেন্স তার প্রপার্টিটি ক্যান্সেল করে দিয়েছে। সব কিছু শুনে আমার প্রশ্ন ছিল, যেই বাড়িটিতে ক্লেম হয়েছে সেই বাড়িটিতে, কিংবা আপনার যে দুটি বাড়িতে আপনি ভাড়া দেওয়া আছে, সেই বাড়ি দুটি ভাড়া কিভাবে আছে? তিনি বলেন, আমি তো একজনের সঙ্গে লিজ করেছি, আমি তাকে লিজ করে তাকে ভাড়া দিয়েছি, সে কিভাবে সেখানে থাকছে, কয়জন থাকছে আমি তো সেটা জানি না। আমি বললাম, প্রবলেমটা এখানেই। বাড়িটা আপনার কাজে, আপনার বাড়িতে কে থাকছে, কতজন থাকছে, কিভাবে থাকছে, সেটি দেখার দায় দায়িত্ব আপনার। তিনি বলেন, না, আমি তো একজনকে লিজ দিয়েছি, আমার একটি মাত্র লিজ আছে। ওয়েল, একটি মাত্র লিজ থাকা মানেই ওই বাড়িতে একজন থাকে কিংবা একটি ফ্যামিলি থাকে, বিষয়টি তার নয়। এবং ইন্স্যুরেন্স কোম্পানি, আপনি যখনই ইন্স্যুরেন্স কোম্পানির কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে হাউ দ্য প্রপার্টি ইজ অকুপাইড। আপনি যেই বাড়িটির ইন্স্যুরেন্স করতে গিয়েছেন, সেই বাড়িটি কিভাবে অকুপাইড আছে সেটি ইন্স্যুরেন্স কোম্পানি জানতে চায়। তার মানে হচ্ছে সেই বাড়িটিতে আপনি থাকেন। যদি আপনি থাকেন, দেন ইট ইজ এ প্রিন্সিপাল প্রপার্টি। যদি আপনি ভাড়া দিয়ে থাকেন, দেন ইট ইজ এ রেন্টেড প্রপার্টি, রেন্টেড ডুয়েলিং। এবং যখনই আপনি ভাড়া দিয়েছেন, তখনই প্রশ্ন আসে যে আপনি ভাড়া কিভাবে দিয়েছেন। সেখানে কি একটি ফ্যামিলির কাছে ভাড়া দিয়েছেন, নাকি একাধিক ফ্যামিলির কাছে ভাড়া দিয়েছেন, নাকি আপনি স্টুডেন্ট দিয়েছেন, নাকি আপনি নন রিলেটেড একাধিক পিপুলের কাছে ভাড়া দিয়েছেন? আপনি যদি ফ্যামিলির কাছে ভাড়া দেন, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি সেটি একভাবে হিসাব করবে। মোস্ট অফ দ্য স্ট্যান্ডার্ড কোম্পানি তারা দুটি পর্যন্ত ফ্যামিলিকে অ্যাকসেপ্ট করে, যে আপনি একটা বাড়িতে দুটি ইউনিট আছে এবং দুটি ইউনিট হচ্ছে একেবারেই সেপারেট এবং আলাদা ইউনিট। একটির মানে কোনো কিচেন শেয়ার করতে হয় না বা ওয়াশরুম শেয়ার করতে হয় না, প্রত্যেকের যার যার কিচেন এবং ওয়াশরুম আছে। দেন আপনি দুটি পর্যন্ত ইউনিট মোস্ট অফ দ্য স্ট্যান্ডার্ড কোম্পানি রেন্টাল ইউনিট হিসাবে অ্যাকসেপ্ট করে। যখনই আপনি স্টুডেন্ট ভাড়া দিচ্ছেন, দেন ইট বিকেম স্টুডেন্ট হাউজিং, তখন আপনাকে আলাদা করে ইন্স্যুরেন্স নিতে হবে। নট অল দ্য স্ট্যান্ডার্ড কোম্পানি অ্যাকসেপ্ট স্টুডেন্ট হাউজিং, তখন স্পেশালাইজড কিছু কোম্পানি আছে, তাদের কাছে আপনাকে যেতে হবে। আবার আপনি যদি দুই এর অধিক নন রিলেটেড, মানে পরস্পর সম্পর্কযুক্ত নয়, কাউকে ভাড়া দেন এবং তারা আপনার ওয়াশরুম শেয়ার করে বা কিচেন শেয়ার করে, দেন ইট বিকেম রুমিং হাউস। এখন আপনি মানে এই যেই আলোচনাটি দিয়ে আমি শুরু করেছিলাম, তার ভাষ্য অনুসারে যে তিনি একজনের সঙ্গে লিজ দিয়েছেন, দ্যাটস ওকে। কিন্তু তিনি যেটি করেছেন, তিনি সেখানে 5 জন বা 6 জনকে ভাড়া দিয়েছেন, অর্থাৎ 5-6 জন যখন থাকে তখন সেটি হয়ে যায় রুমিং হাউস। কিন্তু আপনি যদি ইন্স্যুরেন্স কোম্পানিকে বলেন আমি একজনকে লিজ দিয়েছি, মানে হচ্ছে আমি একটি ফ্যামিলিকে দিয়েছি, তাহলে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো টিডির মতো কিংবা আরও অন্যান্য যেসব স্ট্যান্ডার্ড কোম্পানি আছে, তারা আপনাকে পলিসি দিবে। কিন্তু যখন কোনো ঘটনা ঘটবে, কোনো ক্লেম হবে এবং ইন্সপেকশনে যাবে,
তখন যদি গিয়ে দেখে যে না সেখানে আসলে ফ্যামিলি না, সেখানে স্টুডেন্ট থাকছে কিংবা একাধিক নন রিলেটেড পিপল থাকছে কিংবা দুইয়ের অধিক ফ্যামিলি সেখানে থাকছে, দেন ইট ইজ এ কোশ্চেন ফর দ্যাম। তখন আসলে আপনি মানে এটি হয়ে দাঁড়ায় যে ম্যাটেরিয়াল ইনফরমেশান আপনি হাইড করেছেন, আপনার এটি নন ডিসক্লোজার হয়। এবং যার প্রসঙ্গ নিয়ে আমি আলোচনাটা শুরু করেছি তার ক্ষেত্রে সেটি হয়েছে, কারণ তিনি বলছেন যে তিনি যেহেতু একজনকে লিজ দিয়েছেন, তিনি ধরে নিয়েছেন একজনকে লিজ দেওয়া মানে হচ্ছে যে আমি একটি ফ্যামিলিকে দিয়েছি, কিন্তু আদতে সেখানে থেকেছে 4-5 জন নন রিলেটেড পিপল। সো এটি আসলে ফ্যামিলি হাউস থাকেনি, এটি হয়ে গেছে রুমিং হাউস, যেই কারণে টিডি তার পুরো পলিসিটিকে ক্যান্সেল করে দিয়েছে বিকজ অফ নন ডিসক্লোজার, কারণ সে তো এর জন্য কোয়ালিফাই করে না। টিডির যে কোয়ালিফাই কিংবা মোস্ট অফ দ্য স্ট্যান্ডার্ড কোম্পানির যে কোয়ালিফিকেশান টার্মস আছে, সেই টার্মসে তারা 2টি পর্যন্ত ফ্যামিলি যদি আপনি ভাড়া দেন সেটি হয়তো তারা অ্যাকসেপ্ট করে, কিন্তু 3 বা 3-এর অধিক নন রিলেটেড পিপল তারা অ্যাকসেপ্ট করেন না। সো এটি নন কোয়ালিফাইং রিস্ক হয়ে গেছে তাদের জন্য, সেই জন্য তারা এটি ক্যান্সেল করে দিয়েছে। আমার কাছে যখন অনেকে ইন্স্যুরেন্সের জন্য আসেন এবং যাদের প্রপার্টি রেন্টেড, আমি তাদেরকে জিজ্ঞেস করি, কিংবা কারো যদি বেসমেন্ট ভাড়া থাকে আমি জানতে চাই যে বেসমেন্টটি কীভাবে ভাড়া দেওয়া আছে, সেখানে কি একটি ফ্যামিলি আছে নাকি স্টুডেন্ট থাকে নাকি নন রিলেটেড পিপল থাকে। সেম রুলস অ্যাপ্লাই, যে সেখানে যদি আপনার একটি ফ্যামিলি থাকে আপনার বেসমেন্টে, দেন ওকে এটা 2 ইউনিট হাউস হবে। যদি সেই ফ্যামিলিটির আপনার ওয়াশরুম এবং আপনার কিচেন শেয়ার করতে না হয়, অর্থাৎ আলাদা এন্ট্রান্স এক্সিট পয়েন্ট আছে, আলাদা শেয়ার ওয়াশরুম আছে, আলাদা কিচেন আছে, দেন এটা 2 ইউনিট এবং তখন আমরা 2টি ফ্যামিলি হিসাবে সেটি করতে পারি। কিন্তু যখনই শেয়ারিংয়ের প্রশ্ন আসবে কিংবা নন রিলেটেড 2-এর অধিক পিপল সেখানে বসবাস করবে, দেন ইট বিকেম, ইভেন সেটি যদি বেসমেন্টে হয় দেন ইট বিকেম রুমিং হাউস। আর যদি তারা স্টুডেন্ট হয় দেন ইট বিকেম স্টুডেন্ট হাউস। উপরে হয়তো আপনি থাকলেন ফ্যামিলি, কিন্তু নিচে নন রিলেটেড পিপল আছে, রুমিং হাউস কিংবা স্টুডেন্ট হাউস, তখন আপনাকে স্পেশালাইজড কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যেতে হবে। নট অল দ্য স্ট্যান্ডার্ড কোম্পানি তারা এটি অ্যাকসেপ্ট করবে না। এবং আপনি যদি সেটি ডিক্লেয়ার না করেন এবং আপনি যদি ভাবেন যে আমি একজনের কাছে লিস্ট দিয়েছি, কাজে সেটি 1 ফ্যামিলি, দ্যাট উইল বি এ মিস্টেক। এবং কোনো ইনসিডেন্ট যদি হয়, ইন্স্যুরেন্স কোম্পানি হ্যাজ এভরি রাইট টু decline your claim because of non-disclosure, and they have every right to cancel your insurance policy for non-disclosure. So দর্শক, যখন আপনি বাড়ি ভাড়া দিবেন, বাড়ির ইন্স্যুরেন্স করতে যখন যাবেন, তখন যদি রেন্টেড প্রপার্টির ইন্স্যুরেন্স করেন, অবশ্যই আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে সেটি কিভাবে অকুপাইড, মানে ফ্যামিলির কাছে, নন রিলেটেড পিপলের কাছে কিংবা স্টুডেন্টের কাছে। আপনি আবারও বলি, আমি কথাটা বারবার বলছি, আমি আবারও বলি যে একজনকে লিজ দিয়েছি কিংবা 2জনকে লিজ দিয়েছি, বেসমেন্ট একজনকে লিজ দিয়েছি, উপরতলা একজনকে লিজ দিয়েছি, তার মানে কিন্তু এই না যে আপনি সেখানে 2টি ফ্যামিলি থাকছে, বা এটি বলে আপনি আসলে দায়িত্ব কিন্তু এড়াতে পারবেন না। বাড়ির ওনার হিসাবে দায়িত্ব আপনারই দেখা যে সেখানে কারা থাকছে, কিভাবে থাকছে, এবং আপনি ইন্স্যুরেন্স যখন করবেন তখন প্রপারলি ডিসক্লোজ করা যে হাউ দ্য প্রপার্টি ইজ অকুপাইড। সো দর্শক, আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। আজ এই পর্যন্তই। ইন্স্যুরেন্স বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে, কোনো তথ্য জানার আপনাদের ব্যাপার থাকে, নিশ্চয়ই কমেন্ট বক্সে প্রশ্ন রাখবেন, আমি সেগুলো নিয়ে আলোচনা করব। আর যারা ইন্স্যুরেন্স বিষয়ক কিংবা ইকোনমি বিষয়ক কন্টেন্ট পছন্দ করেন, আমার এই ইউটিউব চ্যানেলটি ইন্স্যুরেন্স টক সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।